Hi, this is MSI Faz and welcome back to MSI Teaches Physics. আজকে আমরা ফ্লুইডস এর পার্ট 2 করব, যেখানে আমরা দেখব এরোডাইনামিক্স অফ আ কার, দেন আমরা শিখব ড্র্যাগ ফোর্সের কথা, দেন আমরা দেখব স্ট্রোকস ল, কন্ডিশনস ফর স্ট্রোকস ল, এন্ড ফাইনালি আমরা আমাদের লেকচার শেষ করব বাই সিইং স্পিয়ার ফলিং থ্রু এন্ড রিচিং টার্মিনাল ভেলোসিটি. So let's get started with aerodynamics of a car. So aerodynamics of a car এ মাথায় রাখতে হবে যে একটা গাড়ি, লেটস একটা পুরান দিনের গাড়ি আছে আমাদের কাছে, অ্যান্ড এখানে উই ক্যান সি যে গাড়ির শেপটা খুবই শার্প বেন্ডস আছে। আর এই শার্প বেন্ডস থাকার কারণে যেটা হয়, ইনিশিয়ালি যখন গাড়িটা এই যে সামনের দিকে মুভ করে আসতেছে, উই ক্যান সি এয়ার পার্টিকেলস ইনিশিয়ালি ল্যামিনার ফ্লো দিয়ে ট্রাভেল করতেছিল, বাট দেন আস্তে আস্তে ল্যামিনার ফ্লোগুলোর কি হচ্ছে দেখেন, তো নিচের যে লেয়ারটা একদম সেটা বাড়ি খেয়ে উপরে ওঠা স্টার্ট করছে, অ্যান্ড দেন এটা আমাদের এই সেকেন্ড লেয়ারের সাথে ইন্টারফেয়ার করলো। দুইটা লেয়ার যখন মিক্স করবে তখন ওরা টার্বুলেন্স ক্রিয়েট করে, আর টার্বুলেন্স ক্রিয়েট করার সময় আমরা দেখতেছি এখানে ড্র্যাগ ফোর্সটা বেড়ে যাচ্ছে। থার্ড লেয়ারটা এসে আবার ইন্টারসেক্ট করার কারণে ড্র্যাগ আরও বেড়ে যাবে, অ্যান্ড দেন ফোর্থ লেয়ার এসে জয়েন করবে, ফিফথ লেয়ার, সিক্স লেয়ার এসে জয়েন করবে। সো উই ক্যান সি গাড়িটা যে সামনের দিকে মুভ করতেছে, ওর সামনের দিকে একটা হিউজ অ্যামাউন্ট অফ ড্র্যাগ ফোর্স কাজ করতেছে বা টার্বুলেন্স কাজ করতেছে। অ্যান্ড আমরা দেখতেছি এই ড্র্যাগটা বা টার্বুলেন্সটা পিছেও বেসিক্যালি আসতেছে। সো অবজেক্টে যদি শার্প শেপ থাকে বা শার্প বেন্স থাকে, শার্প বেন্সে কী হবে, বাড়ি খেয়ে উপরে উঠে যাবে বা নিচে নেমে যাবে, অ্যান্ড তখন লেয়ার্স মিক্স করা স্টার্ট করবে। অ্যান্ড লেয়ার্স মিক্স করা স্টার্ট করলে এখানে একটা হিউজ অ্যামাউন্ট অফ ড্র্যাগ ক্রিয়েট করে। সো আমাদের এরকম শেপস থাকলে গাড়ির ড্র্যাগ ফোর্সটা অনেক বেশি থাকে। সো একটা রেসিং কারে উই ওয়ান্ট টু রিডিউস ড্র্যাগ অ্যাজ মাচ অ্যাজ পসিবল সো দ্যাট গাড়িটা অনেক ফাস্ট মুভ করতে পারে। অ্যান্ড টু এনশিওর দ্যাট আমরা যেটা করি, গাড়িটাকে একটা স্মুথ সারফেস ওয়েতে বানাই বা একটা স্মুথ সারফেস দিয়ে বানাই, যেন আমাদের লেয়ার্সগুলো খুব ইজিলি স্লাইড করতে পারে ওভার দিস সারফেস। সো হাউ ডাজ ইট ওয়ার্কস, এখানে দেখেন এই যে নিচের লেয়ারটা আসলো, এইবারও জাস্ট খালি গ্লাইড করতেছে, গ্লাইড করে উপরে চলে যাচ্ছে, অ্যান্ড দেন সেকেন্ড লেয়ার এসে মিক্স করবে, থার্ড লেয়ার। অবভিয়াসলি লেয়ার্স যেহেতু ইন্টারফেয়ার করতেছে, ইন্টারফেয়ার করলে অবশ্যই এখানে ড্র্যাগ ক্রিয়েট হবে, বাট কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস ওয়ান এখানে উই ক্যান ক্লিয়ারলি সি যে স্মুথ সারফেস হওয়ার কারণে আমাদের ড্র্যাগটা অনেক কম আছে। ড্র্যাগটা যে আছে, ড্র্যাগটা কিন্তু আস্তে আস্তে কন্টিনিউ করতেছে, কন্টিনিউ করতে করতে আমরা দেখলাম এই যে লাস্টের দিক দিয়ে থাকতেছে। এখন বলতে পারেন যে আচ্ছা, ড্র্যাগটা পিছের দিকে কেন থাকে? ইটস বিকজ গাড়িটা লেটস সে ইনিশিয়ালি একটা স্পেস অকিউপাই করে রাখছিল। সো লেটস সে দিস ইজ দ্য কার, ও এই যে এই জায়গাটাকে অকিউপাই করে রাখছে। দ্য মোমেন্ট দ্য কার মুভস ফরওয়ার্ড, পিছের জায়গাটা কি এমটি আছে বা এখানে একটা ভ্যাকিউম আছে, অ্যান্ড আমরা জানি ডিফিউশন আমাদেরকে বলে যে অলওয়েজ এয়ার পার্টিকেলস বা গ্যাস পার্টিকেলস কি করতে চায়, ওরা হচ্ছে গিয়ে হাই প্রেশার রিজিয়ন থেকে লো প্রেশার রিজিয়নে আসতে চায়। সো ইনিশিয়ালি এখানে আমার কারটা ছিল বা পার্টিকেলটা ছিল, when the car moves forward আমাদের এখানে কি হয়ে গেল, একটা এমটি স্পেস ক্রিয়েট হয়ে গেল। সো সব এয়ার ডিফারেন্ট সাইড থেকে এনে এসে অ্যাটাক করা স্টার্ট করবে, আর অনেক সাইড থেকে এয়ার একসাথে আসলে অবভিয়াসলি এখানে লেয়ার্সগুলো প্যারালাল থাকবে না, লেয়ার্সগুলো মিক্স করবে, আর মিক্স করলে পিছে টার্বুলেন্স অলওয়েজ ক্রিয়েট হয়। দেয়ারফর কেউ যদি রানিং করে বা কেউ যদি সামনের দিকে মুভ করে, ওর পিছের দিকে অলওয়েজ একটা ড্র্যাগ ফোর্স বা একটা টার্বুলেন্স ক্রিয়েট হয়ে থাকবে। এখান থেকে আমাদের কনক্লুশন নাম্বার 1 হচ্ছে গিয়ে দ্য সেকেন্ড কার ট্রাভেলস ফাস্টার দেন দ্য ফার্স্ট কার সিন্স ইট এক্সপিরিয়েন্সেস লেস ড্র্যাগ ডিউ টু আ স্মুদার এজ হুইচ রিডিউসেস টার্বুলেন্ট ফ্লো। সো অবভিয়াসলি ওর এজেসগুলো স্মুথ হওয়ার কারণে এখানে টার্বুলেন্সটা কম ক্রিয়েট হইতেছে। সেকেন্ডে বলতেছে টার্বুলেন্ট ফ্লো উইল অলওয়েজ বি দেয়ার নো ম্যাটার হাউ এরোডাইনামিক দ্য শেপ ইজ। সো দেখেন এটা খুব একটা এরোডাইনামিক শেপ, বাট স্টিল কি আমার একটু হইলেও টার্বুলেন্ট ফ্লো থাকবেই থাকবে। নাম্বার 3, as the cars move forward, there is a low pressure in that region that the car had covered. Air from all directions come to fill up that space. Turbulence occurs at the back and the car gets pulled from the back. সো গাড়িটা তো সামনের দিকে চলে যাচ্ছে, ও যে পিছের দিকে একটা এমটি স্পেস রাখতেছে, এর জন্য কি একটা ড্র্যাগ কাজ করবে পিছের দিকে। সো গাড়িটা অলওয়েজ একটা পিছের দিকে একটা ড্র্যাগ ফোর্স এক্সপিরিয়েন্স করতে থাকবে। দেন আমাদেরকে বলছে হাউ লিফট ফোর্স ওয়ার্কস। সো লিফট ফোর্স ইজ ইউজড টু অবভিয়াসলি লিফট অবজেক্টস। এটা মোস্টলি ইউজ হয় হচ্ছে গিয়ে এরোপ্লেনসে, অ্যান্ড এটা আমাদের ইউজ হয় হচ্ছে গিয়ে হেলিকপ্টারসে। এখন এরোপ্লেনস আর হচ্ছে গিয়ে হেলিকপ্টারসের দুইটা লিফট ফোর্সের মেকানিজমটা এক্স্যাক্টলি সেম। সো একটা এরোপ্লেনের উইং যদি আমরা দেখি, এরোপ্লেনের উইংয়ের
উপরে লো প্রেশার রিজন থাকে আর নিচে একটা হাই প্রেশার রিজন থাকে। সো নিচের যে এয়ার পার্টিকেলসগুলো আছে, আমরা জানি এয়ার পার্টিকেলস বা এনি কাইন্ড অফ গ্যাস পার্টিকেলস অলওয়েজ হাই প্রেশার রিজন থেকে লো প্রেশার রিজনে যেতে চায়। তো যাওয়ার জন্য ওরা উপরের দিকে এই উইংটাকে একটা ফোর্স দেয়, আর এই ফোর্সটা পেয়ে আমার এরোপ্লেনটা বা আমার হেলিকপ্টারটা উপরের দিকে উঠে যায়। সো উইংটা থাকে মোস্টলি এরোপ্লেনে। সো এরোপ্লেনরা হচ্ছে কি উইংসের এই আপওয়ার্ড ফোর্সের কারণে একটা আপওয়ার্ড ফোর্স পেয়ে উপরে উঠে। হেলিকপ্টারের জন্য ওর যে রোটরটা আছে, রোটরটা যখন রোটেট করতে থাকে, রোটেট করে সিমিলারলি একটা উপরে একটা লো প্রেশার রিজন আর নিচে একটা হাই প্রেশার রিজন ক্রিয়েট করে। অ্যাজ দ্য রেজাল্ট ওই রোটরসগুলো উপরের দিকে একটা ফোর্স ফিল করে বা উপরের দিকে একটা ফোর্স এক্সার্ট করে অন দ্য হেলিকপ্টার, which causes the helicopter to rise up. সেখানে বলছে an aeroplane wing provides a lift force due to the low pressure of air at the top of the wing and high pressure of air at the bottom of the wing. সো এই হাই প্রেশার আর লো প্রেশারের কারণে একটা আপওয়ার্ড ফোর্স ফিল হয়, আর আপওয়ার্ড ফোর্সের কারণে উপরে উঠে যায়। এবার আসি আমরা ড্র্যাগ ফোর্সে। সো ড্র্যাগ ইজ আ রেজিস্টিভ ফোর্স দ্যাট অ্যাক্টস অনলি ওয়েন সামথিং ইজ মুভিং। সো কোনো কিছু মুভ করলে এয়ারের ভিতরে যে একটা রেজিস্টিভ ফোর্স আমরা এক্সপিরিয়েন্স করি, দ্যাট ইজ কল্ড ড্র্যাগ ফোর্স। নাও ড্র্যাগ ফোর্স অলওয়েজ অ্যাক্টস ইন দ্য অপোজিট ডিরেকশন টু মোশন। সো যদি কেউ সামনের দিকে মুভ করে, ওর ড্র্যাগটা পিছের দিকে কাজ করবে। কেউ যদি পিছের দিকে মুভ করে, ওর ড্র্যাগটা সামনের দিকে কাজ করবে। সো অলওয়েজ মোশনের উল্টা দিকে ড্র্যাগ ফোর্সটা কাজ করতে হবে। নাও ড্র্যাগ ফোর্স ডিপেন্ডস অন থ্রি থিংস। নাম্বার ওয়ান, টেম্পারেচার অফ দ্য ফ্লুইড, নাম্বার টু, ভেলোসিটি অফ দ্য অবজেক্ট, অ্যান্ড নাম্বার থ্রি ইজ দ্য সারফেস এরিয়া অফ দ্য অবজেক্ট। অবভিয়াসলি ভেলোসিটি যত বেশি হবে, ভেলোসিটি বেশি হলে আমরা শিখছি ড্র্যাগ ফোর্স বেড়ে যায়, এটা আমরা টার্মিনাল ভেলোসিটিতে শিখছিলাম। নাম্বার টু, সারফেস এরিয়া যত বড় হবে তত কি বেশি এয়ার পার্টিকেলস কাজ করার জায়গা পাবে। সো মোর এয়ার পার্টিকেলস কাজ করতে পারলে আমাদের অবভিয়াসলি ড্র্যাগ ফোর্স বেড়ে যাবে। সো সারফেস এরিয়া বেশি হলেও ড্র্যাগ ফোর্স বেশি হয়। লাস্টলি, টেম্পারেচার অফ দ্য ফ্লুইড। একটা ফ্লুইডের টেম্পারেচার বেশি যদি হয়, সো ফর এক্সাম্পল লিকুইডে আমরা জানি ওর টেম্পারেচার বেশি হইলে ওর ভিসকোসিটি কমে যায়, আর ভিসকোসিটি কমে গেলে তখন ওর ড্র্যাগ ফোর্সটাও কমে যাবে। অলরাইট, সো ভিসকোসিটির সাথে ড্র্যাগ ফোর্সটা ডিপেন্ডেন্ট। গ্যাসেসদের জন্য কিন্তু উল্টা হবে, গ্যাসেসদের জন্য টেম্পারেচার বাড়াইলে আমাদের ভিসকোসিটি বাড়ে। সো ভিসকোসিটি বাড়লে গ্যাসেসদের জন্য টেম্পারেচার বাড়াইলে আমাদের ড্র্যাগ ফোর্সটা ইনক্রিজ করবে। So if that makes sense, এবার আমরা স্টোকস লতে চলে আসি। তো স্টোকস ল ইজ ইউজড ফর আ স্মল স্মুথ স্পিয়ার। আমরা একটা ছোট স্পিয়ারের ড্র্যাগ ফোর্স বের করি ইউজিং 6 পাই এটা ভি, আর এই 6 পাই এটা ভি দিয়ে যে ড্র্যাগ ফোর্সটা বের করি, এই ড্র্যাগ ফোর্সটাকে আমরা স্টোকস ফোর্স বা স্টোকস ল বলি। সো স্টোকস ল বলে ফর আ স্মল স্মুথ স্পিয়ার the formula for drag is governed by Stokes' law. Drag force is equals to 6 pi r eta v, where r is the radius of the sphere, eta is the coefficient of viscosity, and v is the velocity with which the sphere is traveling. এখন আমাদেরকে স্টোকস ল ইউজ করতে হইলে অনেক সময় একটা খুবই কমনলি আস্ক কোয়েশ্চেন জিজ্ঞেস করে, দ্যাট ইজ রাইট ডাউন দ্য কন্ডিশনস ফর স্টোকস ল টু অ্যাপ্লাই। স্টোকস লর কন্ডিশনস কি কি? স্টোকস লর আমাদের 3-4টা কন্ডিশন আছে যেটা মাথায় রাখতে হবে। নাম্বার ওয়ান, দ্য স্পিয়ার মাস্ট বি স্মল অ্যান্ড স্মুথ। সো খুব বড় স্পিয়ারের জন্য ড্র্যাগ ফোর্সের ফর্মুলায় কাজ করবে না, বা যদি রাফ স্পিয়ার হয় মানে সারফেসটা যদি স্মুথ না হয় তাহলে আমাদের 6 পাই এটা ভি কাজ করবে না। নাম্বার টু, the sphere should move with a small velocity. So sphere এর একটা ছোট্ট velocity বা খুবই কম একটা velocity দিয়ে মুভ করতে হবে। যদি খুবই হাই স্পিড দিয়ে মুভ করে, let's say 100 meters per second, 200 meters per second, তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করলে খুব একটা অ্যাকুরেট অ্যান্সার পাবো না। এটা থার্ড পয়েন্টটা বলতেছে the flow around the sphere must be laminar. That is, আমাদের স্পিয়ারটা যখন ফ্লুইডের আশপাশ দিয়ে ফ্লো করবে, আমরা ধরে নিচ্ছি যে ফ্লুইডটা যে ফ্লো করতেছে অ্যারাউন্ড দ্য স্পিয়ার, দ্য ফ্লো মাস্ট বি ল্যামিনার, আর কোনো টার্বুলেন্স ক্রিয়েট হচ্ছে না এখানে। ফাইনালি একটা সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা স্টোকস লর মেইন কন্ডিশন, দ্যাট ইজ স্টোকস লটা ইজ অনলি অ্যাপ্লিকেবল ইফ দ্য অবজেক্ট ইজ এ স্পিয়ার। স্পিয়ার না হলে স্টোকস ল অ্যাপ্লাই করা যাবে না। সো অনেক সময় আমাদেরকে একটা কিউবয়েড দিয়ে দিতে পারে, কিউবয়েড দিয়ে বলবে ভাই ওর জন্য আমরা কেন 6 পাই আর এটা ইউজ করতেছি না, ইটস বিকজ this is not a sphere. Then আমরা একটা সিনারিও দেখবো, আর এই সিনারিওর একটা ডিরাইভেশন আসবে যেখানে বেসিক্যালি বলতেছে একটা স্পিয়ার, it starts to fall off a measuring cylinder and reaches terminal velocity after falling half the distance. এখন একটা জিনিস মাথায় রাখতে হবে যে যখন নাকি একটা অবজেক্ট সিঙ্ক করে
যখন কেউ কমপ্লিটলি ওয়াটার বা একটা লিকুইডের মধ্যে সিঙ্ক করে ফেলছে, ওর আপথ্রাস্টটা সেম থাকবে বা কনস্ট্যান্ট হয়ে যায়, বিকজ volume of the sphere বা volume of the object becomes equal to the volume of the fluid displaced. বিকজ স্পিয়ারটা যদি পুরোপুরি সাবমার্জড হয়ে যায়, ও তার ফ্লুইডকে আর বেশি ডিসপ্লেস করতে পারবে না এর থেকে, রাইট? ও তো অলরেডি যা ডিসপ্লেস করার করেই ফেলছে। সো ভলিউম অফ দ্য ফ্লুইড ডিসপ্লেস যদি কনস্ট্যান্ট হয়ে যায়, ডেনসিটি আমরা জানি কনস্ট্যান্ট থাকে ফ্লুইডের জন্য, জিও কনস্ট্যান্ট, সো আপথ্রাস্টটা বিকামস কনস্ট্যান্ট। এখানে বলতেছে আফটার সিঙ্কিং upthrust remains the same because upthrust equals to rho Vg and volume submerged remains same after it sinks. And then পরের পয়েন্টে বলতেছে drag and upthrust যদি ওয়েটের ইকুয়াল হয়ে যায় while falling, then resultant force 0 হয়ে যাবে, acceleration 0 হয়ে যাবে and terminal velocity will be reached. So এখানে আমরা এটাই দেখতেছি, ইনিশিয়ালি ওয়েটটা গ্রেটার ছিল আপথ্রাস্ট থেকে, therefore ও নিচের দিকে অ্যাক্সেলারেট করতেছে। As the speed increased, ওর একটা drag force এসে স্টার্ট করছে, and এখন অ্যাক্সেলারেশনের রেটটা কমছে, বাট স্টিল ওয়েট গ্রেটার দেন আপথ্রাস্ট অ্যান্ড ড্র্যাগ হওয়ার কারণে দ্য অবজেক্ট ইজ স্টিল অ্যাক্সেলারেটিং। স্পিড বাড়তেছে অ্যান্ড ড্র্যাগও বাড়তেছে, একটা পয়েন্টে গিয়ে আপথ্রাস্ট অ্যান্ড ড্র্যাগ বিকামস ইকুয়াল টু দ্য ওয়েট, অ্যান্ড দ্যাট ইজ ওয়েন দ্য রেজাল্টেন্ট ফোর্স বিকামস জিরো, দ্যাট ইজ ওয়েন দ্য অ্যাক্সেলারেশন বিকামস জিরো, অ্যান্ড দ্যাট ইজ ওয়েন দ্য অবজেক্ট রিচেস টার্মিনাল ভেলোসিটি। টার্মিনাল ভেলোসিটি while falling যদি রিচ করে, তাহলে আমরা ইকুয়েশনটাকে ওয়েট ইজ ইকুয়ালস টু আপথ্রাস্ট প্লাস ড্র্যাগ বলতে পারি। So at terminal velocity, weight is equals to upthrust plus drag. ওয়েটের ফর্মুলা আমরা mass into g দিতে পারি। এখন যেহেতু এটা স্পিয়ারের জন্য আমরা করতেছি, স্পিয়ারের ম্যাসকে আমরা mass of the sphere ms লিখতেছি into g. Upthrustর ফর্মুলা density of the fluid into volume of the fluid displaced into g, আর drag forceর ফর্মুলা 6 pi r eta v, where v is the terminal velocity with which the sphere is moving. Now mass of the sphere বের করব, আমরা জানি ডেনসিটির ফর্মুলা হচ্ছে mass by volume. সো mass of the sphere ক্যালকুলেট করার জন্য আমরা ডেনসিটি অফ দ্য স্পিয়ার ইনটু ভলিউম অফ দ্য স্পিয়ার করতে পারি। সো আমরা এখানে mass of the sphere এর জায়গায় ডেনসিটি অফ দ্য স্পিয়ার ইনটু ভলিউম অফ দ্য স্পিয়ার রাখতেছি, আর রাইট সাইডটা ইজ এক্স্যাক্টলি দ্য সেম। নাও 6 pi r এটা দিকে আমি সাবজেক্ট করতে চাই, সো আমি আমাদের আপথ্রাস্টটাকে লেফট সাইডে মুভ করায় ফেলতেছি। সো 6 pi r এটা v বিকামস ইকুয়াল টু ডেনসিটি অফ দ্য স্পিয়ার ইনটু ভলিউম অফ দ্য স্পিয়ার ইনটু g মাইনাস ডেনসিটি অফ দ্য ফ্লুইড ইনটু ভলিউম অফ দ্য ফ্লুইড ডিসপ্লেসড ইনটু g। নাও আমরা যে ফার্স্ট পয়েন্টটা বলছিলাম এখানে, যে যখন নাকি কেউ কমপ্লিটলি সাঙ্ক হয়ে যাবে ওয়াটারে, ভলিউম অফ দ্য ফ্লুইড ডিসপ্লেস শুড বি ইকুয়াল টু দ্য ভলিউম অফ দ্য স্পিয়ার। সো আমরা এই ভলিউম অফ দ্য ফ্লুইড ডিসপ্লেসডকে ভলিউম অফ দ্য স্পিয়ার বলতে পারি। দেন উই ক্যান সি যে দুজনের থেকে ভিএস আর জি কমন নেওয়া যায়, সো ভলিউম অফ দ্য স্পিয়ার ইন্টু জি যদি কমন নিয়ে নিই, দিস বিকামস ডেনসিটি অফ দ্য স্পিয়ার মাইনাস ডেনসিটি অফ দ্য ফ্লুইড। নাও স্পিয়ারের ভলিউম ইজ 4/3 pi r কিউব, সো আমরা ভলিউম অফ দ্য স্পিয়ার বসে দিলাম 4/3 pi r কিউব। কাটাকাটি যদি করি, 2 2s are 4, 2 3s are 6, পাই পাই কেটে যাবে, অ্যান্ড আর একটা আর কাটলে এটা আর স্কোয়ার থাকতেছে। নাও এই 3টাকে আমরা এই পাশে পাঠিয়ে দিলে দিস বিকামস 9, আর এটাকে ওই পাশে পাঠিয়ে দিলে নিচে চলে আসতেছে আমাদের 9 এটা। উপরে উই আর লেফট উইথ 2r স্কোয়ার জি, এই যে উপরে 2r স্কোয়ার জি আছে, ইনটু density of the sphere minus density of the fluid. So this is the formula for terminal velocity when the sphere is moving in the downward direction. স্পিয়ারটা যদি ডাউনওয়ার্ড না গিয়ে উপরে উঠে with terminal velocity, so when the sphere moves upwards with terminal velocity, ফর্মুলাটা এক্স্যাক্টলি সেম থাকে, জাস্ট একটা ছোট্ট চেঞ্জ আসে। ছোট চেঞ্জটা হচ্ছে যেটা আমরা আগে স্পিয়ার মাইনাস ফ্লুইড করতাম, এখন আমাদের ফ্লুইড মাইনাস স্পিয়ার করতে হবে, বিকজ উপরে ওঠার সময় উপরে উঠতেছে মানে স্পিয়ারটার ডেন্সিটি কম আর ফ্লুইডের ডেন্সিটি বেশি, সো আমরা অলওয়েজ বড় ডেন্সিটিটার থেকে ছোট ডেন্সিটিটা মাইনাস করব। দেন আমাদেরকে বলতেছে স্পিয়ার ফলিং থ্রু অ্যান্ড রিচিং টার্মিনাল ভেলোসিটি। সো এটা হচ্ছে কি টার্মিনাল ভেলোসিটি রিচ করার কনসেপ্টটা, যে ইনিশিয়ালি কি, ইনিশিয়ালি ওয়েট ইজ দ্য ফোর্স অ্যাক্টিং, যত ও সাবমার্জ করতেছে পানিতে ওর আপথ্রাস্ট বাড়তেছে, ফুললি সাবমার্জড হয়ে গেলে আপথ্রাস্টটা কনস্ট্যান্ট হয়ে যাবে, অ্যান্ড আপথ্রাস্ট কনস্ট্যান্ট হয়ে গেলে যেহেতু ওয়েট গ্রেটার দেন আপথ্রাস্ট, ও নিচের দিকে অ্যাক্সেলারেট করবে, ও ড্র্যাগ ফোর্স বাড়বে। ড্র্যাগ ফোর্স একটা পয়েন্টে যখন আপওয়ার্ড আর ডাউনওয়ার্ড ফোর্স ইকুয়াল অ্যান্ড অপোজিট করে ফেলতে পারবে, তখন আমাদের রেজাল্টেন্ট ফোর্স জিরো, acceleration 0 হয়ে যাবে, and terminal velocity will be reached. So আমরা বলতেছি যে as the sphere falls, resultant force acts in the downward direction and the sphere accelerates. Then accelerate করা মানে স্পিড বাড়তেছে, আর স্পিড বাড়লে we say যে drag force starts to increase with increase in velocity. Drag force বাড়তে বাড়তে একটা পয়েন্টে গিয়ে drag and upthrust becomes equal to the weight, and when this happens resultant force becomes 0
acceleration becomes 0 and terminal velocity is reached. সো আমরা যদি এটা একটা গ্রাফ দেখি we can see velocity-টা আস্তে আস্তে ডিক্রিজ করতেছে, মানে velocity বাড়ার রেটটা আস্তে আস্তে কমতেছে, not that velocity is decreasing, velocity কিন্তু বাড়তেছে বাট velocity বাড়ার রেটটা কমতেছে। দ্যাট মিন্স ড্র্যাগ ফোর্স বাড়ার কারণে আমার অবজেক্টটার অ্যাক্সেলারেশনের রেটটা কমতেছে। কমতে কমতে একটা পয়েন্টে গিয়ে at this point আমার ড্র্যাগ আর upthrust becomes equal to the weight and therefore terminal velocity বা constant velocity is reached. Now finally আমাদেরকে অনেক সময় এখানে বলবে যে আমরা রেডিয়াসটা কিভাবে ক্যালকুলেট করব। রেডিয়াস ক্যালকুলেট করার জন্য আমাদের স্পিয়ারের ডায়ামিটার জানা লাগবে। Now how do we calculate the diameter of a sphere? To calculate the diameter of a sphere we use two instruments. One is called a micrometer screw gauge and the other one is called a vernier caliper. When do we use a micrometer screw gauge? Micrometer screw gauge ইউজ হয় যখন নাকি খুবই স্মল একটা স্পিয়ার আমরা মেজার করতে চাই তখন। সো মাইক্রোমিটার স্ক্রু গজের রেঞ্জটা খুবই ছোট বাট এটা আমাকে খুবই প্রিসাইজ অ্যান্সার দেবে। সো এটা ইউজ করলে আমি সব থেকে অ্যাকুরেট অ্যান্সার পাবো, বাট এটা খুব বড় রেডিয়াস ক্যালকুলেট বা বড় ডায়ামিটার ক্যালকুলেট করতে পারে না বিকজ ইট হ্যাজ আ ভেরি স্মল রেডিয়াস বা স্মল চেঞ্জ। অন দ্য আদার হ্যান্ড ভার্নিয়ার ক্যালিপার, এটার অ্যাকিউরেসিটা একটু কম বাট এটার রেঞ্জটা অনেক বড়। সো এটা বড় স্পিয়ার্সের জন্য মোস্টলি আমরা ইউজ করে থাকি। সো ফর বিগ স্পিয়ার্স উইল ইউজ আ ভার্নিয়ার ক্যালিপার অ্যান্ড ফর স্মল স্পিয়ার্স উইল ইউজ আ মাইক্রোমিটার স্ক্রু গজ। So that's all for fluids part 2. I hope you understood everything. Do leave a like, comment if you have any issues and share the videos. See you in the next class.